চক্রবর্তী আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং পুরো জিনিসটা ম্যানেজ করেছেন। তো আমি এখানে শর্মিষ্ঠার কনসেপচুয়ালাইজার এবং ওর ভাই। তো This conversation today is leaving us at this moment Sudeshna Roy আর আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমি সবাই নিশ্চয়ই মর্মাহত হচ্ছে, কিন্তু আমি ছাড়ছি না, মাইক ছাড়ছি না। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে ধরে আছি, এখনো ধরে থাকছি। কিন্তু আমি এবারে অন্যবারের চেয়ে কথাটা কম বলবো। অনেক লোক আছে, তার চেয়ে বড় কারণ সত্যি কথা বলতে গেলে ছবিটা আমার দেখা হয়নি, সেই জন্য all the talking will have to be done by all the few friends here. Welcome to 26 Kolkata International Film Festival press conference. ক্যামেরা ছোট বড় নানান মাপে, কেউ স্ট্যান্ডে কেউ হাতে, তার থেকে বুঝতে পারছেন যে সুভাষিস তো বটেই, কিন্তু তার চেয়েও বড় উৎসুকতা ভানু নামটার প্রতি। আমরা শুনবো। Let us hear from you the journey that is the film that has just been screened. নমস্কার, শুভ সন্ধ্যা। ভুবনময় ভানু, নতুন করে বলার কিচ্ছু নেই, যাকে নিয়ে এই ছবিটি, এই ডকুমেন্টারি, তার সম্পর্কে আমি কেন আমাদের কারণে সেরকমভাবে কিছু বলার কথা নয়। তার অভিনয় নিয়ে তো কোনো কথাই চলতে পারে। শুধু বলি ছবিটি আমরা এখান থেকে সবাই একটু আগে ওপরে যে কথাটা বলছিলাম, এই ছবি, এই ডকুমেন্টারির জন্য আমরা কলকাতা থেকে প্রচুর মানুষ প্রচুর কামড়াকামড়ি করেছি। হ্যাঁ, প্রচুর কামড়েছি, সেগুলো পৌঁছেছে ওখানে, অর্থাৎ বাইট দিয়েছি, অসংখ্য বাইট, সেগুলো গেছে ওখানে। এবং অদ্ভুত ব্যাপার, সবটাই অনলাইনে হচ্ছে এখান থেকে, এবং একটা অদ্ভুত ট্রায়াঙ্গেল। আমরা এখানে এটা করেছি, এখান থেকে গেছে লস অ্যাঞ্জেলসে বাবলি ভালো নাম হচ্ছে শর্মিষ্ঠা চক্রবর্তী। শর্মিষ্ঠা আমরা বাবলি বলি চিনি, তো বাবলিদের ওখানে গেছে। আবার ওখান থেকে যিনি এডিটার আমাদের সঙ্গেই রয়েছেন সৌমিত্র খাড়া, তার কাছে আবার ওটা এসছে। মানে একটা অদ্ভুত ত্রিভুজের মতো হয়ে আলটিমেটলি এই ডকুমেন্টারি তৈরি হয়েছে। এবং সেটা আজকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এটা স্ক্রিনিং করার পারমিশন দিয়েছিলেন, এবং আমরা কৃতজ্ঞ যে এই ছবিটা এখানে দেখানো হলো। এবং এই ছবিটা দেখানোর মূল কারণ হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়। আমরা অনেকেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছি ছবিটার মধ্যে, তার অনেকটা হয়তো রাখা যায়নি, আবার কিছুটা রাখা গেছে, সবটা মিলিয়ে। এবং আমরা ছাড়াও আরো অনেক মানুষ, অনেক অভিনেতা অভিনেত্রী এই ডকুমেন্টারিতে তাদের বক্তব্য রেখেছেন। তো আজকে সেটা দেখানো হলো এবং আমরা সেই উপলক্ষেই উপস্থিত হয়েছি, আপনাদের সঙ্গে মিলিত হচ্ছি। আমাদের সাংবাদিক বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার তো বটেই দীর্ঘদিনের সম্পর্ক এবং একটা ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। সেই জায়গা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আজকে এখানে আসার জন্য এবং এখানে থাকার জন্য। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা একটু একটু করে এবার নিজেরা বলতে থাকি কার কি বক্তব্য, এবং আপনাদের যদি কিছু বলার থাকে, কিছু জানার থাকে, তার উত্তরও আমরা দেব। এবং আরেকটি কথা, আমাদের শুধু লস অ্যাঞ্জেলস থেকে এসছেন সৌগত এই টিমটার সঙ্গেই যুক্ত, আমেরিকা থেকে বাবলির সঙ্গে উনি যুক্ত, উনিও লস অ্যাঞ্জেলসে থাকেন। তো উনি ওদের পক্ষ থেকে এখানে আমাদের একমাত্র রিপ্রেজেন্টেটিভ লস অ্যাঞ্জেলস থেকে, সুতরাং ওনার সঙ্গে পরিচয় করলেন সৌগত পোদ্দার। তো ওনার সঙ্গে যদি আপনাদের কথা বলার থাকে বলতে পারেন, বাকি কথা এবার চলতে থাকে। আমার প্রথম প্রশ্ন, কামড়াকামড়িগুলো কি বাংলা ভাষায় হয়েছিল? না, আমরা কামড়াই নাই, আমরা এমনি আমাদের কামড়ানোতেই ছিলাম। তো যাই হোক, ভানু বন্দ্যোপাধ্যায় এই মাত্র ব্যাপারটা বোঝাই গেল যে একটা ডায়ালেক্টকে অদ্ভুতভাবে বাংলা সিনেমাতে একেবারে মানে কি বলবো প্রতীত করে দিয়ে গেছেন। বাঙাল ভাষা, যে ভাষাটা শুনলে শুধু ভানু বন্দ্যোপাধ্যায় বাংলা ছবিকে সেটাকে একবার চিরস্মরণীয় করে রেখে গেছে। কিন্তু ভানুদার প্রথম দিককার ছবিগুলো তো জীবনে উনি নর্মাল ভাষায়, আমরা সাধারণ যেভাবে কথা বলছি এই ভাষাতেই কথা বলতেন। পরবর্তীকালে তার যখন বাংলা ভাষাটা খুব কি বলবো মানে মানুষের ভালো লেগে গেল, তারপর থেকে ভানুদা অসংখ্য ছবিতে বাংলা ভাষাতেই কথা বলেছেন। এবং সেই বাংলা ভাষাটার যে মিষ্টতা, সেটা ভানু বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনলে সবচেয়ে বেশি বোঝা যায়।
অন্য মানুষের সঙ্গে কথা বলে যত না আমরা ফিল করতে পারি, ভানুদা বাংলা ভাষা বললে তার মিষ্টতাটা আলাদা, কখনো সেটা ব্যঙ্গ হয়ে ওঠে। কোনোদিনই সেটা ব্যঙ্গ হয়ে ওঠে না। এবং এইভাবেই ভানুদা তার অভিনয় দিয়ে, তার এই ডায়ালেক্ট দিয়ে, বাংলা ভাষাটা দিয়ে আমাদের মন জয় করে নিয়েছে। সেটা বাদ দিয়েও ভানুদা শুধু যে কমেডিয়ান ছিলেন তা তো নয়, ভানুদা একজন মস্ত বড় সিরিয়াস অ্যাক্টর ছিলেন। আমি তাকে পরিপূর্ণ চরিত্র অভিনেতা বলি। হিরো তো ছিলেন, তিনি হয়তো রোম্যান্টিক হিরো হিসেবে কাজ না করলেও কমেডি হিরো হিসেবে তার নামে ছবি হয়েছে। এটা ভাবা যায় না যে একজন অভিনেতার নামে একটা বাংলা ছবি হচ্ছে এবং সেই ছবি সুপার ডুপার হিট হচ্ছে সেই সময়, এবং সেই কমেডি হিরো তাকে নিয়ে সেই ছবিগুলো হয়েছে। তিনি এবং তার সঙ্গে আরেকজন একেবারে পরিপূরক জহর রায়, মানে আমাদের এখানকার লরেল হাজি। জহর ভানু বা ভানু জহর, এই জুটিটা বাংলা সিনেমায় একটা সময় বাংলা সিনেমাকে প্রভাবিত করেছে, দখল করে রেখে দিয়েছিল। আজকে ভানুদা সম্পর্কে অনেক আমার ব্যক্তিগত স্মৃতি কিছু তো রয়েছে, সেগুলো এইভাবে এখন বলছি না। তো আমার দুর্ভাগ্য, আমি সিনেমাতে ওনার সঙ্গে কাজ করতে পারিনি, কিন্তু অন্যভাবে তার সঙ্গে কাজ করেছি বা তার সাহায্য পেয়েছি, তার কিছু টিপস পেয়েছিলাম অভিনয়ের সংক্রান্ত, সেগুলো আছে। আর এবার বাকি কথা একটু বলতে থাকি, নাহলে আমি একাই বলে যাবো। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট একটা বিরল একটা এক্সাম্পল। Exactly. লরেল এন্ড হার্ডি যেরকম আপনি বললেন, এটা আরেকটা মানে সিনেমার বাইরে গিয়ে তখনকার সময় অডিও রেকর্ড, অডিও প্লেস, আমার মনে হয় ওরা যেভাবে করেছেন সেটা বোধহয় আর কোথাও এই অডিও স্ট্যান্ড আপ কমেডি, একটু আগে সেটা বলছিলেন ভানুদার বড় ছেলে বা গৌতম দা ডকুমেন্টারিতেও বলেছে যে স্ট্যান্ড আপ কমেডি বাংলাতে বোধহয় ভানুদাই প্রথম প্রচলন করে। এবং বিভিন্ন সেই সময় ভানুদা সমস্ত ফাংশন করতেন এবং অডিওতে, যেটা বললেন অডিওতে, তখন ক্যাসেট রেকর্ড, তখন তো ক্যাসেটের আগে রেকর্ড 78 বা লং প্লে, সেইগুলোতে ভানুদার অসংখ্য কমেডি করা রয়েছে, কৌতুক নাট্য সমস্ত সেখানে রয়েছে। এবং বিভিন্ন ফাংশনে গিয়ে ওই স্ট্যান্ড আপ কমেডি করাটা সেটা ভানুদাই প্রচলন করেছে। সেগুলোর কোনো তুলনা হয় না। এক একটা কমেডি যার রেকর্ড এখনো রয়েছে বা সেগুলোর পরবর্তী মডার্ন টেকনোলজির তার যে ভার্সনগুলো এসছে, সেখানেও সেগুলো শুনলে বোঝা যায় যে কত বড় মাপের একজন মানুষ ছিলেন, কত বড় অভিনেতা ছিলেন, এবং মজাটাকে তিনি কিভাবে প্রকাশ করতে পারতেন এবং আমাদের মধ্যে সেটা ছড়িয়ে দিতে পারতেন। ওনাদের অনেক প্রশ্ন থাকবে, তার আগে আপনাদের কিছু স্মৃতি চাই। ব্যক্তিগতভাবে এবার ও ছোট থেকে ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখেছে, কারণ ওর বাবার পরিচয় আপনারা সবাই জানেন। তারপর ওর বাড়িতে যাতায়াত ছিল ভানুদার, বা ও গেছে ভানুদার বাড়ি, এরকম সেই কথা ও একটু কি বল। আসলে বাবার কাছ থেকে যেটা শুনেছি, যখন বাংলাদেশ থেকে এবারে চলে এলেন তখন তো স্ট্রাগল করেছেন অপরিসীম। এবং আমার বাবা তখন আমার ঠাকুরদাদা ডাক্তার ছিলেন, বাড়ি থেকে বার করে দিয়েছিলেন বলে তিনিও ঘুরছেন রাস্তায় রাস্তায়। সেখানে একটা কমন একটা জায়গা ছিল লেক রোডের উপরে, সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমার মা হন, তার পিসির বাড়ি, তখনও মায়ের সঙ্গে পরিচয় বাবার হয়নি আর কি। সেইখানে তার যে বিধবা পিসি ছিলেন, তার হাতের রান্না খাওয়ার জন্য, এবং এই তখনকার দিনে তো এত খরচ খরচার ব্যাপারটা ছিল না এবং মানুষের মন অনেক উদার ছিল, বাবা এবং আমার মায়ের বড় মামাদের বন্ধু, ইনফ্যাক্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে একসঙ্গে এসেছিলেন ভানু কাকু, ওনারা একসঙ্গে খাওয়া দাওয়া করে একই চাদরের উপরে রাত্রিরে শুয়ে পড়তেন। এবং এটাও শুনেছি যে ধুতি, তখন তো ধুতি আর শার্ট, একটাই ধুতি কেচে একদিন ইনি পড়ছেন, একদিন আমার বাবা পড়ছেন, এরকম একটা রিলেশন ছিল। সেই রিলেশনটা কিন্তু শেষ পর্যন্ত ছিল, তার অনেক গ্লিমসেস আমি পেয়েছি ছোটবেলা থেকে। আর ভানু বন্দ্যোপাধ্যায় আরেকটা যেটা বলেছি আমি, ওখানেও বলেছিলাম, অনেকটা হয়তো দেওয়ার ফুরসত হয়নি। কোনো একটা জায়গা, ধরুন এখানে আমরা একটা প্রেস কনফারেন্স, এখানে যেই থাক, পৃথিবীর যে কোনো মানুষ থাক, ভানু বন্দ্যোপাধ্যায় থাকা মানে 100টা কথার মধ্যে অন্তত 92টা কথা ভানু বন্দ্যোপাধ্যায় বলবে। তার প্রশ্নটা এবং উত্তরটা দুটোই ভানু বন্দ্যোপাধ্যায় দিতে। ভানু কাকুর এরকমই একটা জায়গা ছিল যেটার অনেক পরিচয় পাওয়া গেছে যারা ওই সময় দেখেছে বসুশ্রীর সিনেমা হলের আড্ডা, যেখানে উনি ছিলেন মধ্যমণি,
যেই আসুক ভানু কাকু ঢোকা মানে উনিই বলবেন, বাকিরা সকলে শুনতেন। এবং কাকে কিরম ভাবে কি বলবেন সেটা বোধহয় উনিও আগে থেকে নিজের থেকে ঠিক করতে পারতেন না। যেমন আমার চোখে দেখা, আমি খুব ছোটবেলার কথা বলছি, আমি গেছি বসুশ্রী সিনেমা হলে। আপনারা জানতেন যে পয়লা বৈশাখে বসুশ্রী সিনেমা হলে একটা অনুষ্ঠান হতো, সেখানে ভানু বন্দ্যোপাধ্যায়, ভানু কাকু ছাড়া হতো না, সেখানে মানে গানের শিল্পীরাই বেশি ছিলেন, কিন্তু ভানু কাকু থাকতেই সেখানে একবার এসে মান্না দে এসে বসেছেন। মান্না দে একটুখানি দূরত্ব রেখে বলেছে, বিকজ মানে ওনার মধ্যে একটা বম্বের ছাপ ইত্যাদি ইত্যাদি ছিল, বাকিটা সবার একটা ঘরের মধ্যে গল্প করছেন, মান্না জেঠু একটু বাইরে বসে আছেন। উনি যাবার সময় মান্না জেঠুর কাছে কানে কানে কি বলতে, মান্নাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। শুনুন, ইউএসএ থেকে ঘুরে আইলাম, ওখানে আপনার সে হেমন্তর নাম বেশি বলে চলে। এই ছিলেন মানে ভানু বন্দ্যোপাধ্যায়। মানে কাকে যে কি করতেন কোনো ঠিক নেই। যেমন আরেকটা বলছি আমি, যে একবার ওনারা ট্রেনে করে একসঙ্গে যাচ্ছেন, এটা আমার বাবার কাছ থেকে শোনা ঘটনা। সবাই খাবার অর্ডার দিয়েছেন, ধানবাদ না কোথায় একটা অনুষ্ঠানে যাচ্ছেন, সবাই খাবার অর্ডার দিয়েছেন। তো পূর্ণদাস বাউল ওনাকে বলেছে, এই তুমি তো বাউল, তুমি শুধু ফল খাবে, আর কেউ কিছু খাবেন না। সে ওনার বেচারা ওষ্ঠাগত অবস্থা। এবং তারপরে যে ঘটনাগুলো, সেগুলো এরকম ভাবে প্রেস কনফারেন্সে বলা যায় না, আপনাদের কানে কানে বলে দেবো। এই ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। এবং আরেকটা হচ্ছে যে আমার সঙ্গে, আমি তাকে ছোটবেলায় ভীষণই ভালোবাসতেন, দেখেছি ওনাদের পরিবারের সঙ্গে, গৌতম দার সঙ্গে ভীষণই আলাপ। বাসুবিদির তো এখন বিদেশে থাকে, ন্যাচারালি দেখা হয় না। তো যাই হোক, মানে অনেক সময়ের থেকে অনেক অনেক এগিয়ে ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। মানে উনি ওই সময়ে যে স্যাটারগুলো করে গেছেন, বিশেষ করে যে স্ট্যান্ডিং কমেডি, যেটা কমেডি বলছেন, স্ট্যান্ড আপ কমেডি যেগুলো, সেগুলোর মধ্যে যে রাজনৈতিক যে কথাগুলো উনি অন্যভাবে বলে গেছেন, সেগুলো আজকে আমরা ঠাড়ে ঠোড়ে একদম সত্যি করে টের পাচ্ছি। তো কাজেই আজ থেকে 30 বা 40 বা 50 বছর আগে যেটা করে গেছেন, চলেই তো গেছেন, প্রায় 40 বছর হতে চলল। তো 50 বছর বা 60 বছর আগে যেগুলো করে গেছেন, সেগুলো আজকে ভীষণভাবে প্রতিফলিত হচ্ছে। তার থেকে বোঝা যায় যে উনি ওনার সময় থেকে হি ওয়াজ মোর অ্যাহেড অফ হিজ টাইম। তো কালজয়ী তো বটেই। এবং যেটা বলার, যে অন্য কারোর সাহস হয়নি এখনো পর্যন্ত যে তার নিজের নামে ফিল্ম করবে, তার নিজের নাম দিয়ে স্ট্যান্ড আপ কমেডি করবে। এটা একমাত্র ভানু বন্দ্যোপাধ্যায় পেয়েছে, আমার মনে হয় না পৃথিবীতে কেউ আছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে অভিনেতা হিসেবে ভানু বন্দ্যোপাধ্যায় এক নম্বর। নমস্কার। খুব ভালো ভালো কথা শুনলেন আপনারা। আমরা সবাই তার গল্প অল্প শুনেছি, জেনেছি। আমি যেটা একটু বলতে চাই, মেকিং অফ দিস ডকুমেন্টারি, যেটা আমরা লস অ্যাঞ্জেলসে এই আইডিয়াটা কনসেপ্ট করেছিলাম, হঠাৎই বাবলি একদিন বিকালে আমাকে ফোন করে বললো, এটা লেন্থটা কি ডকুমেন্টারিটা? about half an hour. তো মার্চ মাস, তখন আমাদের চারিদিকে লকডাউন শুরু হচ্ছে, এখানেও শুরু হয়ে গেছে, ইউএসএ তেও শুরু হয়ে গেছে। আমরা একে অপরের সঙ্গে মিট করছি না, কিন্তু ওভার দ্য ফোন আমরা কথাবার্তা বলছি। তো বাবলি এক সন্ধ্যাবেলায় ফোন করে বললো, এটা তো ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা ভেরি স্পেশাল একটা সেন্টিনারি ইয়ার, আমরা কি কিছু একটা ওনার উপর তৈরি করতে পারি? মানে বাবলির কাছে প্রস্তাবটা পেয়ে সত্যি মানে নিশ্চয় আমরা তো we can do little things, খুব অল্প কিছু তো করতেই পারি as a tribute to her great talent. তো সেই থেকেই শুরু পথ চলা, জাস্ট এ সিম্পল ফোন কনভারসেশন। আমরা তখন টিমে বাবলি, আমি, এই ইনিশিয়ালি দুটো লোক। তারপরে আমরা তো একা সব কিছু করতে পারবো না, সম্ভব নয়। আস্তে আস্তে আমাদের টিমটা বাড়তে শুরু করলো। অমিত, বাবলির ভাই, যোগাযোগ করা শুরু হলো। অমিত, এখান থেকে যারা স্পেশালিস্ট, যাদের কাজে আমাদের খুবই প্রয়োজন আর কি, আমরা তো ওখান থেকে লিমিটেড কিছু জিনিস করতে পারবো। তো আমরা একের পর এক আমরা সেই টিমটা এক থেকে 2 থেকে 3, 4 থেকে 5 হতে হতে প্রায় 10 জনের মতন একটা টিম তৈরি হয়ে গেল। সব কাজটাই আমাদের অনলাইনে শুরু হয়ে গেল। এখান থেকে বাইটস যেত, কামড়াকামড়ি যেটা বলা হলো একটু আগে, সেই কামড়াকামড়িগুলো আমরা ওখানে একটু কামড়াকামড়ি করতাম। তো এই কামড়াকামড়ি আমাদের 3-4 মাস ধরে চলেছে, ব্যাক অ্যান্ড ফোর্থ।
অনেক মিটিং হয়েছে থ্যাঙ্কস টু জুম কল, হোয়াটসঅ্যাপ ভিডিও কল, এগুলো না থাকলে হয়তো এতটা কিছু করাও যেত না। ওখানে কামড়া কামড়ি কাদের সঙ্গে হতো? ওখানে আমাদের ধরুন একজন সান ফ্রান্সিসকো থেকে, একজন লস এঞ্জেলস, একজন নিউ ইয়র্ক, ক্যানাডাতে আছে, তো আমরা ওইখানে কামড়াকামড়ি করতাম আর কি। তো মাঝে মাঝে টাইমগুলো এদিকে ওদিকে হয়ে গেছে। আমার লস এঞ্জেলস খুব সকাল, ওখানে তখন আবার রাত্রি হয়ে যাচ্ছে ওইদিকে, ইন্ডিয়াতে তো আরো অন্যরকম সময়। তো খুব মানে চিন্তা ভাবনা করে টাইমগুলো কোঅর্ডিনেট করতে হতো আর কি। তো ইট ওয়াজ এ ফান প্রসেস, পুরো প্রসেসটাই মেকিং অফ দিস গ্রেট ডকুমেন্টারি। তো এই প্রসেসটা আমরা 4-5 মাস কলকাতার সঙ্গে, টিমের সঙ্গে, ওইখানে যারা আছে করে একটু একটু করে আমরা শেষের দিকে এগিয়ে যাই। অমিত অ্যাট এভরি পয়েন্ট, কলকাতা আমাদের কন্ট্যাক্ট পয়েন্টস মেন অমিত। তো যখনই যেরকম প্রবলেম হচ্ছে আমরা, তো অমিত দ্য ফার্স্ট পার্সন, তো অমিত এটা একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, কি করে সলভ করা হবে, তো ইমিডিয়েট রেসপন্স, তারপরে আমরা সেখান থেকে সেটা পিক আপ করে নেক্সট লেভেলে মুভ করা। সো এই প্রসেসটা মোটামুটি 4-5 মান্থস কমপ্লিট করার পর আমরা যখন মোটা পৌঁছালাম, তখন আমরা ডিসাইড করলাম এটা আমরা ইউটিউবে লঞ্চ করব। তো ইউটিউবে সাকসেসফুল ওটা লঞ্চ করা হলো। এবং অফকোর্স আমরা তখনও ভাবিনি যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমরা এটা দেখাতে পারবো। সো দ্যাট রিয়েলি হ্যাপেন্ড উইদিন লাস্ট 1 মান্থ, যে উই আর রিয়েলি গ্রেটফুল। এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে আমাদের ওই কামড়াকামড়ি বলুন, তার মধ্যে থেকে এই জিনিসটা বের করে এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড় করা। আমরা লস এঞ্জেলসে, কিছু লোকজন কলকাতায়, কিছু লোকজন অন্যান্য দেশে। তো উই আর রিয়েলি গ্রেটফুল টু দ্য অর্গানাইজেশন হিয়ার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যারা আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছে টু শোকেস দিস ডকুমেন্টারি। আর তাই জন্য বাবলি আসতে পারিনি, কিন্তু আমি আসতে পেরেছি লস এঞ্জেলস থেকে। So I'm really thankful যে at least somebody is there in the process of making, যে আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি। সো আমার খুবই ভালো লাগছে। থ্যাঙ্কস ভেরি মাচ। আপনারা এসছেন, এই ডকুমেন্টারিটা একটু আগে আপনারা দেখলেন, হোপফুলি আরও দেখবেন, এটা ইউটিউবে আছে। তো আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা হয়তো পরের প্রজেক্টের কথা আবার ভাববো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে যাওয়ার আগে আমি আর একটা কথা ছোট্ট করে বলে নিই। এই প্রজেক্টটাতে আমার অংশগ্রহণের কারণটা আমি একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে, এদের সঙ্গে তো আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, বাবলির সঙ্গে বা সৌগতের সঙ্গে। ওকে তো চিনি, আমাদের এখানে কাজ করে, আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। কিন্তু তার যখন এখানে আমার কিছু বক্তব্য রাখার জন্যে আমাকে প্রথমে যিনি জানিয়েছিলেন এবং যার সঙ্গে বাবলি যোগাযোগ করেছিলেন, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো প্রসেনজিৎ আমাকে ফোন করে বলে, দেখ শোভা, এই একটা হচ্ছে ভানুদাকে নিয়ে, তো তোকে ওরা ওখান থেকে ফোন করবে, ভানুদার সম্পর্কে কিছু কথা তুই যদি বলিস। বললাম ঠিক আছে। তো এই মাধ্যমে অর্থাৎ প্রসেনজিতেরও একটা ভূমিকা আছে, আমার যতদূর মনে হচ্ছে প্রসেনজিতের একটা বড় ভূমিকা আছে এই ডকুমেন্টারি করার জন্যে, তার একটা বড় ভূমিকা রয়েছে। তো আমি সেইভাবেই এটার সঙ্গে যুক্ত হয়েছি এবং পরবর্তীকালে এদের সঙ্গে যোগাযোগ হয়েছে, এইভাবে এগিয়েছে। আচ্ছা, আমি আরেকটু থাকবো না, বেরোবো না, আমি কি একটু শুভাশিসকে নিয়ে যেতে পারি ওদিকে? হ্যাঁ, আমাদের এইটা কমে এসেছে, মানে একটা সময় ছিল ভানুগোপালের সব অ্যাসিস্ট্যান্ট ছাড়াও সবাই ছবি হতো, বিকাশ রায় তুলসী করেছে। চক্রবর্তী, গ্রেট তুলসী চক্রবর্তী ছিলেন, পাশে হরিধন মুখোপাধ্যায়, শ্যাম লাহা, নৃপতি চ্যাটার্জি, অজিত চ্যাটার্জি, তরুণ কুমার, কাকে বাদ দেব, নবদ্বীপ হালদার, রবি ঘোষ, পরবর্তীকালে রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার, চিন্ময় রায়। তো কমেডির একটা মস্ত বড় জায়গা ছিল, মানে এই কজনকে নিয়ে একটা পুরো ছবি হতে পারতো, আর কাউকে লাগতো না। সেরকম ছবি হয়নি, একটা হয়েছিল 74, সেখানে অনেকে ছিলেন, কিন্তু সেটা বাদ দিয়েও এই শুধু কমেডিয়ানদের নিয়ে একটা যদি ছবি হতো, সেটা হয়নি, তাহলে মনে হয় মানে সেটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ছবি হতে পারে। আমি আরেকটুখানি উত্তম কুমার কমেডি অনেক পরবর্তী সময়তেও অনেক হাস্য রসের করেছেন, ছবি করেছেন, এরকম ভাবে ব্রজগুলি বলে একটি ছবি করেছিলেন, যেটা কাহিনী। তারপরে ভ্রান্তিবিলাস ছবি এখানে দেখানো হচ্ছে, ভ্রান্তিবিলাসও উত্তম কমেডি। তারপরে ধন্যী মেয়ে, সেখানেও প্রায় কমেডি, সেটা কমেডি বলি। মাই ফেয়ার লেডি তো অগবতী শুরু। হ্যাঁ, তো তারপরে আপনার উত্তম কুমারের ছবি আছে, সেইটা মনে করলে কি এখন আমরা হাসতে ভুলে যাচ্ছি? না, হাসতে আমরা তো কখনোই ভুলি না, মানুষ হাসতে ভুলবে না, হাসি থাকবেই জীবনে, হাসি কান্না নেই মানুষের জীবন। হাসতে আমরা এখনো চাই,
কিন্তু হয়তো হাসির ধরনটা পাল্টাচ্ছে। আসলে এখন না, এখন হাসিটা না, মানে আমরা যত না হাসাতে চাই তার থেকে রাজনীতি বেশি হাসাচ্ছে। সরি টু সে, কিছু করার নেই। সবচেয়ে বড় হাস্যকর এখন পরিস্থিতি পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, পৃথিবীর ইতিহাসে রাজনীতি সবচেয়ে বড় কমেডি। তার থেকে বড় কমেডিয়ান নেই বলে আমার ব্যক্তিগত feeling। এবং এর ফলে কি হচ্ছে, আমরা রেগুলার না, মানে সকালে ঘুম থেকে উঠলে কাগজ খুলি হাসতে আরম্ভ, তাই না? আমাদের তো তাহলে ভার পরে আমরা কি হাসাবো, অভিনয় আমরা কি করবো শনিবার। তো সুতরাং হাসিটা ফুরিয়ে যাচ্ছে না, যতই বলি না কেন। এবং একটা হতে পারে যে, দেখুন, শুধু অভিনেতাদের তো দায়িত্ব নয়, এখানে চিত্রনাট্যকারের দায়িত্ব আছে, পরিচালকের দায়িত্ব আছে, প্রযোজকের দায়িত্ব আছে, যারা মিলে একটা কমেডি ছবি তৈরি করবে। সেখানে কোথাও হয়তো কি বলবো, মানে কাউকে দোষ দিচ্ছি না, সেই জায়গাগুলোতে কোথাও একটা অভাববোধ তৈরি হচ্ছে। কমেডি লেখার, সত্যি কথাই বলতে আমি একটু খুলে বলতে পারি, আজকে আমার এত 40 বছরের চলচ্চিত্র অভিজ্ঞতায় বলতে পারি যে কমেডি লেখার মানুষ কমে গেছে ফিল্মে। ইভেন আপনি যদি সাহিত্যও দেখেন, কমেডির সাহিত্যও কিন্তু এখন কমে গেছে। আজকে শিবরাম চক্রবর্তী কি বিভূতিভূষণ মুখোপাধ্যায়, যারা কমেডি লিখে এত নাম করেছে, আরো সবাই এখন বলতে হয়, মুস্তাফা আলীও ছিলেন। তো এই 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 ফিল্মের সেটা সাহিত্য যেমন ঘটছে, তেমনি সিনেমাতে যেটা হচ্ছে, চিত্রনাট্য, কমেডি চিত্রনাট্য লেখার মানুষের খুব অভাব। একজন দুজন, প্রায় একজন এসে ঠেকেছে বোধ হয়। পরিপূর্ণ কমেডি ছবি, একটা সিনেমার মধ্যে 4টে সিন কমেডি লিখে দেওয়া সেটা অন্য জিনিস, কিন্তু একটা কমেডি ছবি পরিপূর্ণ তৈরি করতে গেলে যে রসবোধ, যে মেধা বা যে কি বলবো কমেডির যে গুণাগুণগুলো দরকার, সেইটা লেখার মতো কোথাও বোধহয় একটা অভাব এই মুহূর্তে রয়েছে। সেটা বাড়লে কমেডির পরিচালকও তো চিত্রনাট্যকারের উপর নির্ভরশীল, বা প্রযোজক ও পরিচালক এবং এর উপরে নির্ভরশীল। আমার মনে হয় সেই জায়গাটা যদি একটু ডেভেলপমেন্ট হয়, আরো অনেক চিত্রনাট্যকার আছেন যারা কমেডি লিখবেন, তাহলে কমেডি ছবি আরো তৈরি হবে। এবং কমেডিয়ান বলতে যাদের বোঝাই, আমরা যারা কমেডি করে থাকি, তাদের অভাব নেই এই মুহূর্তে। অসংখ্য ভালো অভিনেতা অভিনেত্রী এসে গেছে, এবং অভিনেত্রীও এসেছেন অনেকে যারা কমেডি করে থাকে। তারপর একটা তাদেরকে নিয়ে একটা কমেডি ছবি হতেই পারে। শুধু মঞ্চ কেন, মানে সিনেমা কেন, থিয়েটারের ক্ষেত্রেও তো তাই। মানু বন্দ্যোপাধ্যায় বহু থিয়েটার করেছেন যে সময়, প্রফেশনাল থিয়েটারও তো কমেডি কমে গেছে। প্রফেশনাল থিয়েটার তো নেই, সেটা এখন গ্রুপ থিয়েটারটাই সব প্রধান। প্রফেশনাল থিয়েটারটা চলে গেছে, মানে যেটা বৃহস্পতি শনি রবি হাজার থিয়েটার বলতাম আমরা, সেটা এখন এই মুহূর্তে নেই। সেখানে ভালোটা নিশ্চয়ই দিনের পর দিন সমস্ত কমেডি নাটক করে গেছে এবং জোরের সঙ্গে, এবং যথেষ্ট সাকসেসফুল ছিলেন। ইনফ্যাক্ট যার থেকে হয়েছিল একটা সময়, ভানু বন্দ্যোপাধ্যায় বললে পরেই একটা হাসির রোল উঠত ধরনের ব্যাপার, একেবারে এত ক্লোজলি আইডেন্টিফাইড ছিল। আমি সাহেবকে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি জিজ্ঞেস করছি, আমরা হিন্দি অনেক ছবিতে পরবর্তী সময় পেয়েছি অমিতাভ বচ্চন, এত একটা অ্যাংরি ইয়াং ম্যান, সে কিন্তু তার রোলগুলোতে একটা কমিক ইন্টারলিউড নিয়ে আসলো, এবং that became one of the yardsticks of his success. এটা কেন হয়েছিল, বা এটার কোনো প্যারালাল আমরা বাংলায় পাই? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে প্রথমে বুঝতে হবে যে কোনো আমরা যে কমেডিয়ান বলি, কমেডিয়ান ইজ অ্যান অ্যাক্টর দ্য ভেরি ফার্স্ট প্লেস। সেটা তো কমেডি করা সব থেকে ডিফিকাল্ট, কিন্তু ইটস দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ অ্যাক্টিং। কমেডি সবাই করতে পারে না। এবং মিস্টার অমিতাভ বচ্চন, আপনি যার কথা বলছেন, তিনি একজন আমরা বলি না ভার্সেটাইল জিনিয়াস, যেরকম আমাদের এখানে মহানায়ক, আমরা যাকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, হি ওয়াজ আ ভার্সেটাইল জিনিয়াস। মিস্টার বচ্চন হ্যাপেন্স টু বি আ ভার্সেটাইল জিনিয়াস। এবং কমেডি ইজ আ স্পেশালাইজেশন, যেখানে এটা করতে গেলে টাইমিং সেন্স অনেক কিছু লাগে, প্রেজেন্স অফ মাইন্ড, যেটা অ্যাক্টরে থাকা দরকার। আমি এখানে মানে উদাহরণ দিতে পারি, যেহেতু সুভাষিতার সামনে বসে আছে, ওনাকে আমি ব্যক্তিগতভাবে অসম্ভব, আমার সাথে অন্য সম্পর্ক, পরিবারগত সম্পর্ক, অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি এটুকু বলবো যে সুভাষিতাকে আপনারা সকলে দেখেছেন হাস্যরসাত্মক চরিত্রে মেজরলি, কিন্তু হাউ মেনি অফ ইউ হ্যাভ ওয়াচড হার্বার্ট?
আপনারা হারবার্ট দেখেছেন কিনা আমি জানি না, হারবার্ট এমন একটা ছবি যে ছবিতে শুভাশিস মুখোপাধ্যায়ের একটা অন্য অবতার আপনারা দেখতে পাবেন। সেখানে শুভাশিসদাকে যে ধরনের চরিত্রে আমরা দেখি নর্মালি বিগত 40 বছরের ওনার সিনেমার যে ক্যারিয়ার, না থাকলে হয়তো হারবার্ট হয়েও হারবার্টে শুভাশিসদা এটাই প্রমাণ করে যে একজন প্রকৃত অভিনেতা কিন্তু সবার আগে একজন প্রকৃত অভিনেতা হন। এবং যিনি ভালো কমেডি করতে পারেন, তিনি যে কোনো রোল অত্যন্ত ভালো করতে পারেন, মানে হি ক্যান বি এ জিনিয়াস ইন এভরি রোল। সেটা প্রমাণ করে শুভাশিসদা। বিকজ হারবার্টে আই থিঙ্ক শুভাশিসদা ইজ এ জিনিয়াস, মানে কোনো কম্প্যারিজন হয় না। তো সিমিলারলি এটা আমি আমার বাংলার একটা এক্সাম্পল দিয়ে বললাম, আমার ইন্ডাস্ট্রি এক্সাম্পল দিয়ে বললাম। When it comes to Amitabh Bachchan, the same thing applies to him as well. তো এইটাই হচ্ছে ব্যাপার যে কমেডি করা সব থেকে ডিফিকাল্ট, এটা বুঝতে হবে। কমেডি সবাই করতে পারে না, কমেডি অসম্ভব দক্ষতা লাগে কমেডি করতে গেলে। এবং মানে প্রথমে যেটা হওয়া দরকার হচ্ছে যে ইউ হ্যাভ টু বি এ গুড অ্যাক্টর টু ডু প্রপার কমেডি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই বিলিভ ইন দ্যাট, বিং অ্যান অ্যাক্টর মাই সেলফ। আজকে এইটাতে আমি বিং আ পার্ট অফ দিস, এই প্রজেক্টটা ভানু বন্দ্যোপাধ্যায়ের যে বিশাল যে ওনার যে অবদান, ওনার যে কন্ট্রিবিউশন বাংলা সিনেমা, বাংলা থিয়েটার সব কিছুতে, বাংলা আর্ট অ্যান্ড কালচারে, এই কন্ট্রিবিউশনটা তো সারা জীবন আমাদের পাথেও, এটা আমাদের সঞ্চয় হিসেবে থাকবে যতদিন বাঙালি আছে, যতদিন বাংলা সিনেমা আছে, বাংলা থিয়েটার আছে। তো আজকে এরকম একটা বিষয়ের সাথে আমি নিজেকে মানে অ্যাসোসিয়েটেড করতে পেরেছি, আমি অ্যাসোসিয়েটেড হয়েছি এরকম একটা বিষয়ের সঙ্গে। এটার জন্য আমি খুব কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞ মোর ইম্পর্টেন্টলি বাবলিদির কাছে, বাবলি চক্রবর্তীর কাছে। কারণ আমার মনে হয় যে বাবলিদির এই ইনিশিয়েটিভটা না থাকলে এই সেলিব্রেশনটা হতো না। উই আর সেলিব্রেটিং ভানু বন্দ্যোপাধ্যায়, এবং এটা একটা বিশাল ইভেন্ট। কিন্তু আজকে রবীন্দ্র সদনে যে ডকুমেন্টারিটা দেখানো হলো, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। যারা আজকে এটার পেছনে আছে, যারা উদ্যোক্তারা আছেন লস অ্যাঞ্জেলেস থেকে, তার মধ্যে অন্যতম বাবলি চক্রবর্তী আছেন। দাদা আপনি এসছেন, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এবং বাবলিদি ওখানে খুব ভালো ভালো কিছু কাজ করে চলেছেন। অনেক প্রোডাক্টিভ কিছু প্রজেক্টস উনি ওখানে ভাবছেন বসে, এবং সেগুলো খুব শিগগিরই আপনাদের সামনে হয়তো আসবে। এবং আরেকজনের কথা বলবো, যেমন বুম্বাদার কথা বললো শুভাশিসদা, বুম্বাদা ওতপ্রোতভাবে এটার সঙ্গে জড়িয়ে আছেন। এটা আমিও জানি, কারণ বাবলিদির সাথে আমারও বুম্বাদাকে নিয়ে কথা, মানে বুম্বাদাকে প্রথম বাবলিদি অ্যাপ্রোচ করে বলেন যেরকম একটা বিষয় আমরা করছি, তুমি আমাদের সঙ্গে থেকো। তো বুম্বাদার ইনিশিয়েটিভ সাংঘাতিক রকমভাবে আছে। এবং আরেকজনেরও আছে, তিনি হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কারণ ঋতুপর্ণা না থাকলে এই পুরো বিষয়টা, এই স্ক্রিনিংটাই হতো না। কারণ এটা ঋতুপর্ণা ইনিশিয়েটিভ নিয়ে, নিজে ঋতুপর্ণা সেনগুপ্ত ইনিশিয়েটিভ নিয়ে স্ক্রিনিংটা করিয়েছেন রবীন্দ্র সদনে। সুতরাং ঋতু আজকে আসতে পারেনি, একটু আগে ঋতুর সাথে আমার ফোনে কথা হয়েছে, আসতে পারেনি কারণ শুটিং আটকে আছে। কিন্তু এটার জন্য ঋতুকেও একটা খুব বড় করে ধন্যবাদ আমাদের সকলের দেওয়া উচিত। এটাই বলবো যে সকলে আপনারা এটাই, মানে আমার একটাই অনুরোধ আছে যে ভানু বন্দ্যোপাধ্যায়ের এই যে ডকুমেন্টারিটা আপনারা সবাই দেখেছেন কিনা আমি জানি না, যারা আজকে এখানে আছেন প্রেস কনফারেন্সে, তারা প্লিজ দেখুন এবং এটাকে ঠিকঠাকভাবে প্রচার করুন। কারণ এটা দরকার আছে আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে। থ্যাংক ইউ। আমার কাছে যে হাসতে হাসতে চোখের জলটা লুকানোর জন্য হাসি, না হাসছি বলে মানে অন্য মানুষদের চোখে জল পড়ছে, সে হাসছে বলে আমরা কাঁদছি, এতটা স্পর্শ। এইটার প্যারালাল আমাদের ছবিতে আমরা কোন জায়গাটায় পাই? না, চার্লি চ্যাপলিন তার কমেডিটা মূলত সিচুয়েশনাল কমেডি, কারণ সবটাই নির্বাক। সেক্ষেত্রে চ্যাপলিনের ছবি মানে হচ্ছে সিচুয়েশনাল কমেডি, কিন্তু আমাদের এখানে সিচুয়েশনাল কমেডি ছবির মধ্যে থাকে, কিন্তু একটা পরিপূর্ণ ছবি সিচুয়েশনাল কমেডি সেটা হয় না। আমাদের এখানে সংলাপ নির্ভর, ভানুদাও যেটা ছিলেন, ভানুদা সংলাপ নির্ভর কমেডি। কিন্তু চ্যাপলিন ডেফিনেটলি তাকে নিয়ে আলোচনা কোনো মানে করার জায়গা নেই, যেহেতু সিচুয়েশনাল কমেডি এবং তার অসম্ভব টাইমিং সেন্স। কমেডির যে মূল জায়গাটা টাইমিং, ডেলিভারি, এবং ভানুদার ক্ষেত্রে যে ডেলিভারি, চ্যাপলিনের কোনো ডেলিভারি নেই। চ্যাপলিন শুধু ওই সিচুয়েশন এবং তার টাইমিং দিয়ে এবং
তার ছবি তো রাজনীতি বারবার করে এসেছে। চ্যাপলিনের ছবিতে রাজনীতি, তার মানে যে একটু আগে আমি যেটা বলছিলাম, চ্যাপলিনও জানতেন যে রাজনীতির থেকে বড় কমেডি আর হয় না। তার ছবিতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে ম্যাক্সিমাম ছবিতে রাজনীতি ঠিক কোথাও না কোথাও এসছে, রাজনীতি নিয়ে ছবি, উনি হিটলারকে নিয়ে ছবি করেছেন, গ্রেট ডিক্টেটর। তো একটা ওই রকম মানুষকে নিয়ে, এবং সেটা কমেডি, ইটস এ স্যাটার। তো এইটা চ্যাপলিন ছিলেন। আমাদের এখানে, আমি সত্যি বলছি, আমাদের এখানে তো স্যাটার প্রায় হয়ই না, এখন তো হয়ই না, ছেড়ে দিলাম। স্যাটারের কোনো ধারে কাজ দিয়ে আমরা যাই না। কমেডিও যেটুকু হয় সেটাও মাঝখানের একটা পিরিয়ডে কমেডিটা খুব স্থূল হয়ে গেছে, এখন আবার একটু ভালো হয়েছে। এবং কি বলবো, ভানুদাদের সময়, এবং এই যে একটু আমি বলছিলাম সংলাপটা খুব ইম্পর্টেন্ট, কি কথা বলছি। ভানুদাদের সময় যে সংলাপ, যে চিত্রনাট্য লেখা হতো, অনেক মার্জিত, অনেক রুচি, সেইটা না পরবর্তীকালে আমি নিজে কাজ করেছি, তার সত্ত্বেও বলছি বড্ড অভাববোধ আমি নিজে কাজ করতে গিয়ে ফিট করছি, সেই অভাববোধগুলো ছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে আবার বলবো যে আজকের সময়ে কমেডির একটা, যেটুকু হয় তার একটা সুস্থ, একটা রুচিশীল কমেডি তৈরি এখন আবার হচ্ছে। শুধু কমেডি ছবি হচ্ছে না, কিন্তু এক একটা ছবিতে একটা সিন থাকছে কিছু। পেছন দিকে একটু কথাবার্তাটা কম করবেন প্লিজ। তো মানে আমাদের সঙ্গে, আমাদের স্বভাব ছবির সঙ্গে নির্বাক ছবির তো সেভাবে তুলনা চলে না। চ্যাপলিনের সঙ্গে আমাদের ওই জায়গার একটা বড় তফাৎ রয়েছে, বাদ দিয়ে বাকিটা তো। সুভাষিতা, একটা জিনিস খুব ইন্টারেস্টিং তুমি বললে, যেহেতু উই আর টকিং অ্যাবাউট চ্যাপলিন নাও। এবার যে চ্যাপলিনকে আমরা সম্পর্কে তো জানি দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট কমেডিয়ান, কিন্তু আমি জানি সুভাষিতা আমার সাথে একমত হতে হবে, যেহেতু উই আর টকিং অ্যাবাউট স্যাটায়ার। আর তোমার কি মনে হয় না চ্যাপলিন ওনার যা আমরা কাজ দেখেছি প্রত্যেকটা অত্যন্ত সিরিয়াস, প্রত্যেকটা কাজ স্যাটারের মধ্যে তো সিরিয়াসনেস আছে, মানে কমেডি, কিন্তু the layer exactly, see if you see the layerটা বুঝতে হবে। শুধু হাতটা ধরে Chaplin was a very serious actor, কিন্তু ডেফিনেটলি সেটাই তো বললাম, he was one of the most serious actors, এবং যে লেয়ার্স গুলো আমরা চ্যাপলিনের ছবিতে দেখি সবকটা কিন্তু খুব সিরিয়াস ছবি, প্রচন্ড সিরিয়াস ছবি। আপনি ভালো করে ছবিগুলো খেয়াল করবেন, লেয়ার গুলো দেখলে বুঝতে পারবেন যে কেন আমি কথাটা বলছি। সুতরাং এক্স্যাক্টলি কমেডিটাকে ওইভাবে ব্যবহার করা, অর্থাৎ কমেডিকে যদি ওই একটা, মানে আমি যদি মেসেজটাকে খুব সাবলিমিনাল রাখতে পারি, লেয়ারে রাখতে পারি, তবেই সেটা কিন্তু মানুষের কাছে যেরকম একটা শিক্ষণীয় বিষয় হবে, মানুষের জীবন দর্শনের জায়গাটা। আমি বলছি চ্যাপলিনের প্রত্যেকটা ছবি কিন্তু একটা জীবন দর্শনের জায়গা তৈরি করে। হ্যাঁ, তো আমি সুভাষিসের সাথে একমত যে there is of course a satire in comedy which is very important, যেটা আমি একবারও বলবো না যে আজকালকার দিনে সেটা নেই না। আমরা অনেক কালকে একটা প্রেস কনফারেন্সে ডিসকাসিং না, যে আগেকার দিনে সে গোল্ডেন ইরাতে ভালো ভালো ছবি হতো, তখনই ভালো ভালো কাজ হতো একমাত্র। এখন তার কোথায়, এখন তো গান, ওই সময় গান তৈরি হতো, ওই গানগুলো চিরন্তন। এখনকার গানগুলো তো একবার শুনে দুবার আর শুনতে ইচ্ছে করে না। আমি এটা মানি না, এটা সম্পূর্ণ ভুল কথা, এটা না মাইন্ড ব্লক। হ্যাঁ, এটা আমি মানি না। এই কারণে বলছি, কারণ ওই সময় যেটা হয়েছে, যা হয়েছে সেটা তো চিরন্তন অবশ্যই। এবং সেটার জন্য তো আমি কালকেও বললাম যে কুর্নিশ আমাদের সকলের, ওইটা আমাদের ট্রেডিশন, আমাদের সবকিছু, আমাদের রুলস, এবং ওইটা তো সারা জীবন আমাদের সঙ্গে থাকবে। কিন্তু এখনো কিছু ভালো ভালো কাজ হচ্ছে না তা নয়, সুতরাং সেগুলোকে একটু খোলা মাইন্ডে দেখতে হবে। প্রচুর শোনা যেত মাঝ ভাঙে যে কাকুকুতো দিয়ে হাসানো হচ্ছে, এরকম কমেডিয়ান আমরা পাচ্ছি না। তো যখন আপনার ছবি হয়েছে, এটা কি আপনার কোথাও কাজ করতে গিয়ে মনে হয় স্ক্রিপ্টের জন্য? আমি একটু আগে সেটাই বললাম, কমেডিটা না বড় তুলো হয়ে গেছে, প্র্যাকটিক্যালি কমেডি করতে হতো। আমাদেরকে তো বলা হয়েছে, আমার আগে যে জেনারেশনের মানুষদেরও শুনতে হয়েছে, আমাকে শুনে একটু কমেডি দেন। আরে দেবো করতে গিয়ে বেসটাই তো নেই। আমি কি এটাকে মোয়া নাকি, হাতে নাড়ু নাকি যে আমি দিয়ে দেবো? তো এটা আমাকেও শুনতে হচ্ছে। এখন কি মনে হচ্ছে কমেডি একটু হলে উন্নত হয়েছে? আমার তো মনে হয় এখন রুচিশীল পরিচালকের, আমি বলবো না পরিচালক ছিলেন, সেটা খুব অন্যায়, সরি অন্যায়, কিন্তু আমার মনে হচ্ছে এখন সংলাপগুলো একটু মার্জিত হয়েছে, একটু
সময়ের সাথে সাথে কমেডির ধরন তো পাল্টায়। সেটা তো সময়ের সাথে সাথে যেরকম কমেডি না 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 ভাষার পরিবর্তন না না সময়ের সঙ্গে সঙ্গে ভাষার পরিবর্তন হবে কেন ভাষাটা তো মাঝখানে তো এখন একটা পলিটিক্যাল কমেডি যেটা বললে কাগজে আমি ওনার কথাতেই বললাম, উনি বলছেন সময়ের সঙ্গে সঙ্গে কমেডি ভাষা চরিত্রে, কিন্তু বেসিক অফ দ্য কমেডি সেটা তো একই দেখা। 100 বছর আগেও যে অনুভূতিটা বা আপনার যে সংলাপ আমাকে আনন্দ দিয়েছে বিনোদন, 100 বছর পরেও সেটা দেবে, হয়তো তার আঙ্গিকটা পাল্টে যাবে। আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ারটার উপরই ম্যাক্সিমাম কমেডি হয়েছে। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে পলিটিক্যাল স্যাটায়ার করার ক্ষমতা কারণ সেইভাবে কমেডি হয়েছে। আচ্ছা আমি একটু অনুমতি নিচ্ছি, এখানে আমাদের